আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা, আমি রাজেন গুহ। বর্তমান কাগজটা কি আর বর্তমান রইল না, ভূত হয়ে যাওয়ার পথে? কালকে নতুন সরকারের কুনজরে পড়েছে সেই বিখ্যাত বর্তমান কাগজ, যা একসময় আনন্দবাজার পত্রিকার মুখ্য প্রতিদ্বন্দ্বী ছিল। শহর জুড়ে বরুণ সেনগুপ্তর সেই ফেমাস হোর্ডিংও গায়েব, ভগবান ছাড়া কাউকে ভয় পাই না। কি হলো হঠাৎ বর্তমানে? আমার সঙ্গে আছেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক প্রসেনজিৎ বক্সী। প্রসেনজিৎ বাবু, ট্রু নিউজ বাংলার সাথে কথা বলার জন্য ধন্যবাদ। অনেক দিনের সাংবাদিকতা আপনার, বর্তমানকে খুব ক্লোজলি আপনি দেখেছেন। হঠাৎ করে বর্তমান বিজেপির কুনজরে পড়লো কেন? মানে এমনটা তো হবে না যে কাগজটা বন্ধ হয়ে যাবে? না না, সেটা কোনো বিষয় নয়। কিন্তু এখন মালিক পক্ষ যদি কোনো বেআইনি কাজ করে থাকে, কোনো অপরাধমূলক কাজ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ করাটা যে কোনো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে। এখানেও ঘটনাটা তাই ঘটেছে। আহ এটার সঙ্গে কিন্তু কোনোভাবে সাংবাদিকতার কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। আর যদি সম্পর্ক তৈরি করবার চেষ্টা হয়, সেটাও এক ধরনের অপরাধ। কারণ সামনে সংবাদ মাধ্যমকে রেখে পিছনে মালিক পক্ষ বেআইনি কাজ করবে, আর এই বেআইনি কাজের জন্য সরকার বা প্রশাসন কোনো পদক্ষেপ করলে তখন এই সংবাদ মাধ্যমটাকে ঢাল হিসাবে ব্যবহার করা হবে। এটা অত্যন্ত খারাপ চেষ্টা। এরকম চেষ্টা যুগে যুগে বিভিন্ন সময়ে হয়েছে বটে, কিন্তু এই চেষ্টাটা এখন যে কতটা সফল হবে আমি জানি না। একটু বুঝিয়ে বলুন প্রসেনজিৎ বাবুর, কি গন্ডগোল চলছে বর্তমান কাগজে, মানে প্রবলেমটা কি? এটা একটা বাড়ি নিয়ে, শুধু বর্তমান নয়। আমি বর্তমানের বিষয়টা যেহেতু আপনার আলোচনার বিষয়, তাই আমি বর্তমানের মধ্যেই নিজেকে আবদ্ধ রাখার চেষ্টা করব। কিন্তু কলকাতাতে এরকম আহ, আরো এক বৃহৎ গোষ্ঠী আছে যাদের এই জমি এবং বাড়ি সংক্রান্ত বিষয়তে গন্ডগোল আছে। তো সরকার সে সমস্ত বিষয়তে যদি পদক্ষেপ করে তাহলে কিছু করার নেই। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সল্টলেকে করুণাময়ীর কাছে একটা প্লট কোনো এক সময় বর্তমানকে দেওয়া হয়েছিল। সেটা পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের সময়। তো হতে পারে সেটা তারও আগে, মানে এটা কখন দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে এটা আলোচ্য বিষয় নয়, কিন্তু বিষয়টা হচ্ছে যেখানে প্লটটা দেওয়া হয়েছে সেই জায়গাতে সল্টলেকের সমস্ত জায়গাতে তাদের প্রাচীন নিয়ম অনুযায়ী এক একটা জায়গার এক এক রকমের নিয়ম আছে, যে এখানে এত কাটা জমি, এখানে এইটুকু বাড়ি করা যাবে। এটা যে কোনো এরকম নতুন ডেভেলপ করা যে কোনো জায়গাতে এটাই নিয়ম। সে নয়ডাতে গেলে এটা নিয়ম, গুরুগ্রামে গেলেও এটা নিয়ম, যে এত নম্বর সেক্টর, এই জায়গাটা রেসিডেন্সিয়াল মানুষদের জন্য, এখানে 4 কাঠা জমি দেওয়া হয়েছে, 4 কাঠা জমিতে এতটা ছাড় দিতে হবে এবং এখানে মানুষ থাকবেন। আবার কোনো জায়গাতে 2.5 কাঠা জমি কোনো একটা প্লটে দেওয়া আছে, সেখানে এই এতটা বড় বাড়ি করতে তো সেই ছাড় দিতে পারবেন। এই হচ্ছে বিষয় মৌলিক। তো সেই রকম একটা জমি তাদেরকে দেওয়া হয়েছিল, তাদেরকে দেওয়া হয়েছিল বা তারা কিনেছিলেন, হোয়াট এভার। দিয়েছিল কোন সরকার দিয়েছিল? আমার যতদূর জানা আছে যে তৃণমূল কংগ্রেস সরকারের সময়তেই ওটা পেয়েছিল। এটার মধ্যে অতটা মানে এইটার গভীরে আমি যেতে খুব একটা রাজি নই যে কে দিয়েছিল বা কখন দিয়েছিল, কিন্তু যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে যে জায়গাতে জমিটা দেওয়া হয়েছে এবং সেই জমিটাকে ব্যবহার করার যে শর্ত ছিল, বর্তমানের মালিক পক্ষ সেই জায়গাটার যা নিয়ম এবং এই জমিটার পিছনে যা শর্ত তার কোনোটাই মানেনি এবং বেআইনি ভাবে ওখানে বহু কাজ করা হয়েছে। যেমন ওই জায়গাটাতে কোনো ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি লাগানোর নিয়ম নেই। ওখানে কাগজ ছাপার প্রেস লাগানো হয়েছে বেসমেন্টে। কাগজ ছাপার প্রেস সাধারণত গ্রাউন্ড ফ্লোরে বা বেসমেন্টেই করা হয়, কারণ এটা এত ভারী এবং এত
ইয়ে জায়গা, যে মেশিন, যে এটা ওপরের দিকে করা হয় না, কোনো পৃথিবীর কোনো জায়গাতেই করা হয় না। তো যাই হোক, এই এলাকাটাতে, অর্থাৎ এটা করুণাময়ীর কাছে, যেখানে প্রভিডেন্ট ফান্ডের অফিস আছে, আমি প্রভিডেন্ট ফান্ডের অফিসটা বললে সাধারণ মানুষ বুঝতে পারবেন, এই প্রভিডেন্ট ফান্ড অফিসের ঠিক পাশে এই জমিটা দেওয়া হয়েছিল। সেখানে কোনো ইন্ডাস্ট্রিয়াল মেশিন, কোনো ধরনের মেশিন লাগানোর কথা নয়। তো বেআইনি ভাবে এখানে প্রেস লাগানো হয়েছে, প্রিন্টিং মেশিন লাগানো হয়েছে। এটা এক। নকশাতেও আমি যতদূর শুনেছি যে নকশার মধ্যেও নানা রকমের জটিলতা আছে, যে ওখানে যে ধরনের নকশা মঞ্জুর করার কথা বা যে ধরনের নকশা অনুযায়ী বাড়ি করার কথা, তার বদলে একটা অন্যরকম নকশা এবং অন্যরকম ভাবে বাড়িটা করা হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে, এটা একেবারেই মানুষের থাকার জন্য নয়, অর্থাৎ রেসিডেন্সিয়াল এরিয়া নয়, কিন্তু সেখানে বর্তমানের মালিকপক্ষ তার পরিবার নিয়ে থাকেন, মানে একদম স্থায়ীভাবে বসবাস করেন। এর বাইরেও এই নোটিশে যা যা আছে সেগুলো তো আছেই। তো এই মৌলিক যে বেনিয়মের কাজ, এর জন্য যদি মালিককে কোনো নোটিশ দেওয়া হয় বা ওই বাড়ির জন্য যদি কোনো নোটিশ দেওয়া হয়, তাহলে সেটাকে যেভাবে সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িয়ে সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ বলে দেখানোর চেষ্টা হচ্ছে, এটা এটা আর এক ধরনের অপরাধ। এবং এটা একেবারেই ঠিক নয় যে সংবাদ মাধ্যম আমার সামনে আছে বলে, আমার হাতে আছে বলে আমি সেটাকে অবৈধভাবে ব্যবহার করব, এটা গ্রহণ। খুব ছোট্ট করে প্রসেনজিৎ বাবু, একটু যদি, খুব সময় কম, একটু যদি বুঝিয়ে বলেন যে বর্তমানের এখন মালিকানা কার হাতে? আমরা জানি বর্তমান কাগজটি শুরু করেছিলেন বিখ্যাত সাংবাদিক বরুণ সেনগুপ্ত, এখন কে চালায়? বরুণ সেনগুপ্তর পারিবারিক বিষয়টা একটুখানি জটিল। আহ, এই পরে ওনার বোন চালাতেন, আমরা তাকে সবাই শুভাদি নামে জানতাম, শুভা। তিনি প্রয়াত হয়েছেন। এখন এক বাড়ির জামাই আছেন, তিনি চালান এটা। মালিকানাতে কার কার নাম আছে আমার ধারণা আরো কয়েকজনের নাম আছে, কিন্তু ভাগীদার হিসাবে। কিন্তু মূলত এই যে যার বিরুদ্ধে বিষয়গুলো উঠেছে, তিনি ওই পরিবারের একজন জামাই, মানে তাদের সঙ্গে কিন্তু, তার সঙ্গে কিন্তু বরুণ বাবুর কোনো রক্তের সম্পর্ক নেই। এরকম যে বলার চেষ্টা হচ্ছে যে বরুণ বাবুর লেগাসি, বরুণ বাবুর লেগাসির কোনো লেগাসিটা না অর্জন করতে হয়। লেগাসিটা এরকম ভাবে মানে ইনহেরিট করা যায় না, মানে সেটা আমি ওই পরিবারের বলে আমি বা ওই পরিবারের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ বলে আমিও আমিও ওই লেগাসির অংশ, এটা বলা যায় না। এই যারা চালাচ্ছেন, যাদেরকে আপনি ছোট করে মালিক পক্ষ বলছেন, তারা কি সাংবাদিকও বটে? যেরকম বরুণ সেনগুপ্ত সাংবাদিক এবং ফাউন্ডার ছিলেন, ফাউন্ডার না না, মানে একেবারেই না, একেবারেই না। প্রমোটার ওই ছিলেন। না না, একেবারেই না, একেবারেই না। তারা আমি যতদূর জানি, এই ব্যক্তি বরুণবাবু বেঁচে থাকার সময় ইনি কাগজের বিজ্ঞাপন সংক্রান্ত বিষয়তে দেখাশোনা করতেন। তারপরে তিনি পরিবারের জামাই হিসাবে ধীরে 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 এই কাগজের কাজের মধ্যে ঢুকে পড়েছেন। ঠিক আছে, আমার তাদের পারিবারিক বিষয় নিয়ে আমার দেখার বিষয় নয়, জানারও বিষয় নয়। বর্তমানে সার্কুলেশন এখন কেমন? বেশ খারাপ, কেমন চলছে বেশ কাগজটি? বেশ খারাপ। যে জায়গাতে একটা সময়তে এই বর্তমান উঠেছিল, দেখুন এই বর্তমানের বরুণবাবু তৈরি করবার পরেও কিন্তু বর্তমানের সাফল্য চোখে দেখবার জন্য একটা লম্বা সময় অপেক্ষা করতে হয়েছিল। বিশেষ করে 92 সালে রাম মন্দির আন্দোলন এবং তার পরিপ্রেক্ষিতে অযোধ্যায় কাঠামো ধ্বংস হওয়া, এই সমস্ত সময়তে তখন একজন কলামনিস্ট ছিলেন এই কাগজে, এবং তিনি ওখানে চাকরিও করতেন। তার নাম হচ্ছে পবিত্র কুমার ঘোষ। এই পবিত্র বাবু তখন বেসিক্যালি কিন্তু হিন্দুত্বের হাত ধরেই বরুণ সেনগুপ্তের কাগজের সাফল্য, বরুণ সেনগুপ্তের কাগজের সাফল্য কিন্তু সিপিএম এর বিরোধিতা করে নয়, এটা মাথায় রাখা দরকার। কিন্তু আমরা সবাই জানি যে এই যে ট্যাগটা ভগবান ছাড়া কাউকে ভয় করি না, এটা সিপিএম আমলে এই ট্যাগটা লঞ্চ করে বরুণ সেনগুপ্ত কাগজটিকে একটা মানে অ্যান্টি এস্টাবলিশমেন্ট জার্নালিজমের একটা দারুণ জায়গাতে, ইন্ডিয়ান এক্সপ্রেস যেটা ছিল তখন, তার আগে যে জায়গাতে ছিল সেই রকম একটা জায়গা বাংলায় নিয়ে আসে।
তো সেখান থেকে কি হয়? এই 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 অ্যান্টি এস্টাবলিশমেন্টের জায়গাটা ওনারা কবে ছেড়ে দেন? দুটো জিনিস আমি বলি, যে তার আগে কিন্তু বর্তমানকে রেকগনাইজ করে, আমি বরুণবাবু শ্রদ্ধেয় ব্যক্তি, তার সম্বন্ধে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু এই কাগজটা বাজারে এস্টাবলিশ করে কিন্তু পবিত্র ঘোষের কলাম। তিনি যে পোস্ট এডিট লিখতেন, প্রো হিন্দু পোস্ট এডিট লিখতেন, আহ, মানে হিন্দু হিন্দু বাঙালি, এই প্রো হিন্দু বাঙালি যে পোস্ট এডিট লিখতেন, সেখান থেকেই কিন্তু আহ উম, সেখান থেকেই কিন্তু এই কাগজের পরিচিতিটা শুরু। এবং তারপরে সেটা অ্যান্টি সিপিএম জায়গাতে নিয়ে যাওয়া, অ্যান্টি জ্যোতি বসু জায়গাতে নিয়ে যাওয়া, তার ছেলে চন্দন বসু কে ক্রমাগত আক্রমণ করে যাওয়া, এটা পরবর্তীকালে বরুণ বাবুর স্ট্র্যাটেজি। তিনি একাধারে সাংবাদিক এবং যেহেতু ব্যবসায়ী ছিলেন এবং নিউজ বিজনেসটা খুব ভালো বুঝতেন, তাই তিনি যা যা করার সেটা করেছেন। সেটা আপত্তি, এবং এই বর্তমান একটা এমন জায়গায় পৌঁছে যায় যে সেটা প্রথম যে কাগজটি আছে আমাদের পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে, তার একটা প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায়। কিন্তু তার মানে এটা তারপরে যখন দেখা যায় যে এই নতুন সরকার আসে, অর্থাৎ 2011 সালে নতুন সরকার, বরুণবাবুর প্রয়াণ এবং এই বাড়িটা তৈরি, বিশেষ করে এই বাড়িটা, জমিটা অনেক দিন থেকে পড়েছিল, বাড়িটা কিন্তু হচ্ছিল না। তো বাড়িটা যখন তৈরি শুরু হয় এবং এই বাড়ি তৈরির পিছনে নানা রকম বেআইনি কাজকর্ম শুরু হয়, আমার ধারণা বা আমার কাছে যতটুকু ইনফরমেশন, যে এইটার সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন। দেখুন, কোনো রাজনৈতিক নেতাকে এবং কোনো সরকারকে আমার দোষারোপ করার কোনো জায়গা নেই, কারণ আপনি যদি বেআইনি কাজ করেন, সরকার তার সুবিধা নেবেই। তো আমার ধারণা যে এই বাড়িটার বেআইনি এত এত কাজ ছিল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন কি, কোনো নোটিশ না দিয়ে নিঃশব্দে তিনি ব্ল্যাকমেল করেছেন বর্তমানকে, এবং ব্ল্যাকমেল করে, হ্যাঁ একদম দায়িত্বের সঙ্গে আমি বলছি, তিনি ব্ল্যাকমেল করে এমন একটা জায়গায় কাগজটাকে নিয়ে গেছিলেন যে এটা তৃণমূল কংগ্রেসের প্যাম্পলেটে পরিণত হয়। বরুণ, আপনি কবে কবে লাস্ট আপনি বর্তমান পড়েছেন? মনে পড়ে না, মনে পড়ে। আর আর লাস্ট আপনি কবে বর্তমানে সেই বিখ্যাত ফেমাস হোর্ডিংটা দেখেছিলেন কলকাতার রাস্তায় কিংবা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায়, ভগবান ছাড়া কাউকে ভয় পায় না? কোভিড এর পরে কোথাও দেখেছি বলে তো আমার মনে হয় না। কোভিড এর পরে আর কোথাও দেখি। তার মানে কোভিড এর আগে, মানে 2020-র আগে তারা বর্তমান ভগবান ছাড়া কাউকে ভয় পেত না। তখনও হোর্ডিং গুলো বোধহয় রয়ে গেছিল মোস্ট প্রবাবলি। এখন সেটা ভয় পেত কি পেত না সেটা আলাদা কথা, কিন্তু হোর্ডিং গুলো রয়ে গেছিল। আর ওই বর্তমান অফিসে ঢোকার নিচে একটা বরুণ বাবুর বড় ছবি আছে, সেখানে সবাই মাথা প্রণাম লাগিয়ে ভেতরে ঢুকে তারা যা করে তার সঙ্গে বরুণ বাবুর কোনো সম্পর্ক নেই। প্রসেনজিৎ বাবু, আপনি একজন প্রবীণ সাংবাদিক। আপনি অনেক অনেক মিডিয়াকে অনেক ক্লোজলি দেখেছেন, সেই প্রিন্ট মিডিয়ার যুগ থেকে তারপরে টেলিভিশন, এখন ডিজিটাল। আপনার কি মনে হয় বর্তমান আবার তার নির্ভীক ব্র্যান্ড ইমেজ কখনো ফেরত আনতে পারবে? আর যদি পারে তাহলে কিভাবে করবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, যেখানে 1 মাসের সরকার তাদেরকে নোটিশ পাঠিয়েছে? ওই ব্র্যান্ড ইমেজ ফিরিয়ে আনা খুব মুশকিল, কারণ ওই ব্র্যান্ড ইমেজটাকে দায়িত্ব নিয়ে ধ্বংস করা হয়েছে। তো তাই পাঠকের কাছে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনাটা খুবই মুশকিল। এটা এমন জায়গায় চলে গেছিল যে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম পর্যন্ত ছাপা হতো না এই কাগজে, বছরের পর বছর। আচ্ছা। এবং হ্যাঁ, এবং এটা ঘোষিত সিদ্ধান্ত ছিল। ওখানকার যে কোনো কর্মচারীকে জিজ্ঞেস করলেই জানা যাবে, এবং বা কাগজটা সম্বন্ধে থোড়া একটু নজর করলেই দেখা যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, বিরোধী দলনেতাকে নাম তো লেখাই হতো না, বিরোধী দলনেতাও বলা হতো না, বলা হতো বিরোধী নেতা। মানে বিরোধী নেতা যে কেউ হতে পারে, বিরোধী দলনেতা একটা নির্দিষ্ট পদ, যেটা বিধানসভার নিরিখে
কেউ একজন পেয়ে থাকেন। হুম, তো এইরকম সাংবাদিকতা আহ, নামে এইরকম একটা জায়গাতে যদি কোনো কাগজ তাকে নিয়ে যায়, হুম। তারপরে বা সেটা মানে আর তার আপনি বলছেন যে এই সমস্ত কারণেই তাকে খেসারত দিতে হলো বর্তমানে। খেসারত তো মানে এই তখন বিষয়টা এতটাই সরকার, দেখুন খেসারত বা নয়, কারণ বাড়িটা যে বেআইনি এবং সেখানে যা যা কাজ হয়েছে সেটা বেআইনি, সেখানে নোটিশ দেওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারেরই উচিত ছিল, সেটা তারা করেনি। উল্টে কি করেছে, যে চাপ সৃষ্টি করে বলেছে যে বিজেপির কোনো খবর ছাপা যাবে না, বিরোধী দলনেতার কোনো খবর ছাপা যাবে না, এবং তৃণমূল কংগ্রেসের প্যাম্পলেট হিসেবে কাজ করতে হবে। তো আমাদের কাছে সময় কম, আমাদের কাছে হুম, আজকে সত্যি সময় কম। একটা দুটো প্রশ্ন বাকি আছে। আচ্ছা, এটাও কি সত্যি যে যে কোনো সরকারের সামনে মাথা নত না করলে মিডিয়া কোম্পানি চালানো অসম্ভব? আপনি মানেন না না, সত্যি বরুণ করে? বাবু নিজেই চালিয়েছেন। বরুণ বাবু কার কাছে মাথা নত করেছিলেন? না না, সেই বরুণ যুগটা পেরিয়ে গেছে আজকে। না, আজ সেই যুগের যুগটা কিছু পেরিয়ে গেছে। কিছুই যুগ পেরোয়নি, কারোর নিজের দক্ষতা নেই। সেই জন্য তারা সরকারের ওপরে দোষ দেয়। নিজের দক্ষতা থাকলে নিশ্চিতভাবে যে কেউ চালাতে পারবে, এটা কোনো কাজের কথা হলো না। আপনি যদি আহ, সরকারের অ্যান্টি এস্টাবলিশমেন্ট খবর করার বদলে আপনি যদি প্যাম্পলেট হিসাবে কাজ করেন, সেটা সরকারের পক্ষে হোক অথবা সরকারের বিপক্ষে হোক, তাহলে নানা রকম জটিলতার সামনে আপনাকে হতে হবে। কিন্তু যদি আপনার মেরুদণ্ড সোজা থাকে এবং আপনি খবরকে খবর হিসাবে ব্যবহার করেন, তাহলে আমার ধারণা যে সরকারেরও ক্ষমতা নেই যে সেই কাগজের বিরুদ্ধাচরণ করে বা সেই আপনি কেন বলছেন সরকারের ক্ষমতা নেই? কারণ সরকারি বিজ্ঞাপন ছাড়া কোনো খবরের কাগজ, আমি বলছি না ডিজিটাল মিডিয়া, কিন্তু কোনো খবরের কাগজ কি আজও চলতে পারে সরকারি বিজ্ঞাপন ছাড়া, ডিএভিপি ছাড়া? সরকারি বিজ্ঞাপন ছাড়াই কাগজ চলে। সরকারি বিজ্ঞাপনে কাগজ চলে এই কথা বললে লোকে হাসবে। যারা যারা সংবাদ মাধ্যমের ব্যবসার সঙ্গে যুক্ত, তারা তাদের এই ব্যাখ্যাটা হচ্ছে কর্মচারীদের এবং পাঠক বা দর্শকদের বোকা বানানোর একটা রাস্তা। পৃথিবীর কোনো সংবাদ মাধ্যম সরকারের দেওয়া বিজ্ঞাপন দিয়ে চলে না, চলতে পারে না। কারণ সরকার যে পরিমাণ বিজ্ঞাপন দেয় এবং সংবাদ মাধ্যম চালানোর যে খরচ, দুটোর মধ্যে আসমান জমিন তফাৎ আছে। এসব বোকা বোকা কথাবার্তা। সরকারের বিজ্ঞাপন নিয়ে কাগজ চালানো, এটা ওই কোনো একটা মহকুমার একটা পাক্ষিক পত্রিকা চলতে পারে, কিন্তু একটা বড় ধরনের টেলিভিশন চ্যানেল বা খবরের কাগজ, তার যে এক্সপেন্ডিচার, তার সঙ্গে সরকারের বিজ্ঞাপনের যে অ্যামাউন্ট, এ দুটোর কোনো, হ্যাঁ, এখন যদি সেখানে, যেটা বর্তমানের ক্ষেত্রে হয়েছিল যে নানাভাবে বর্তমান একটা কোনো কারণ ছাড়া হিন্দি কাগজ বের করেছিল। কারণ আহ, মানে এটাও করা হতো হচ্ছে, বাংলা কাগজের যে ছাঁট নিউজ প্রিন্ট ছিল, সেই নিউজ প্রিন্ট থেকে যেমন বর্তমান তাদের ম্যাগাজিনটা চালাতো বা চালায়, তেমনি একইভাবে সাপ্তাহিক বর্তমান ঠিক একইভাবে ওই রকম ছাঁট কাগজ দিয়ে একটা হিন্দি কাগজ, যেটাকে কেউ পড়েছে বলে, পাঠক আছে বলে আমার জানা নেই, বা যেটা খবরের কাগজের স্ট্যান্ডে পাওয়া যায়, এরকমও আমি কোনোদিন দেখিনি যে হিন্দি বর্তমান খবরের কাগজের স্ট্যান্ডে পাওয়া যায়। ওটা করা হয়েছিল সেফ সরকারের, মানে তৃণমূল সরকারের বিজ্ঞাপনগুলোর যে অ্যাডজাস্টমেন্ট করার জন্য। এইরকম ভাবে বেআইনি সুবিধা যদি কেউ সরকারের কাছ থেকে নিতে চায়, সেটা অন্যরকম ব্যাপার, কিন্তু সরকারি বিজ্ঞাপনে কোনো সংবাদ মাধ্যম চলে না। ওকে, প্রসেনজিৎ বাবু, এখন কি হবে বর্তমানে? দেখুন সামনে কি রাস্তা খোলা আছে। হয় তারা নথি স্বীকার করবে আহ, আহ, বর্তমান সরকারের কাছে, বিজেপি সরকারের কাছে, অথবা কাগজ কি বন্ধ হতে পারে, অথবা এটা অথবা এটা কোর্টে গিয়ে একটা একটা লম্বা লম্বা আইনি লড়াই হবে। কি হবে? একটা বাড়ি বেআইনি ভাবে হয়েছে এবং সেখানে বেআইনি কাজকর্ম চলছে, তার জন্য নোটিশ দেওয়া হয়েছে। এখন এই বেআইনি কাজটাকে যদি আপনি বজায় রাখতে চান, তাহলে একটা দ্বন্দ্ব শুরু হবে। আর যদি বজায় না রাখতে চেয়ে বাড়িটাতে যা যা পরিবর্তন প্রয়োজন সেই পরিবর্তন করে বাড়িটাকে ব্যবহার করতে চান, তাহলে সমস্যা মিটে গেল। আপনি আপনার মতো কাগজের ব্যবসা করুন, সরকার সরকারের মতো থাকবে। ব্যাপারটা কি সেইটা যদি, সেখানেই থেমে যাবে? ব্যাপারটা কি সেখানেই থেমে যাবে সেটা নির্ভর নাকি করছে সরকার? বর্তমান কর্তৃপক্ষের মালিকদের ওপরে, তারা কি চায়
তারা বেআইনি ভাবে যদি সল্টলেকের বাড়িটা রাখতে চায়, আহ, তাহলে সেটা তাদের অপরাধের বিষয়, সেটা নিয়ে সরকার ধরুন তারা যদি রাখতে চাইলো না, ধরুন তারা রাখতে চাইলো না, ধরুন ডেমলিশনও আমি- হলো, ব্যাপারটা সেখানেই কি মিটে যাবে নাকি? কারণ কোথাও না কোথাও বর্তমান যে টিএমসির প্রতি সহানুভূতিশীল একটি কাগজ কিংবা বেনিফিট নিয়েছে, যেটা আপনি অ্যালিগেশন দিলেন, সেটা তো বিজেপির নজরে আছে। সুতরাং এত সহজে কি এখন ব্যাপারটা এখন এখন না না, এটা এরকম ভাবার কোনো কারণ নেই যে বিজেপির একমাত্র কাজ হচ্ছে সংবাদ মাধ্যমের টুটি চিপে ধরা। আপনি বেআইনি কাজ করেছেন। আমি তো আরেকটা কাগজের নাম করতে পারি, যেটা আপনার এই মুহূর্তে আলোচনার বিষয় নয়। বর্তমানের যে মূল ভবনটি আছে বাইপাসের ধারে, তার পাশে হুম, আরেকটি খবরের কাগজের জমি দেওয়া আছে। সেই জমিটার উপরে কিছুই হচ্ছে না গত প্রায় 15-20 বছর ধরে। চেষ্টা হচ্ছে সেই জমিটি খবরের কাগজের জন্য দেওয়া হয়েছিল, কিন্তু সেটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স তৈরি করবার জন্য। আপনি এরকম বাঁদরামো করবেন, আর সরকার বসে চুপচাপ দেখবে? এটা তো হয় না। তখন যদি আপনাকে স্ক্রু টাইট দেওয়া হয়, আপনি বলবেন যে সংবাদ মাধ্যমের ওপরে আক্রমণ। এসব ফালতু কথা বলে তো কোনো লাভ নেই। তো যার ফলে এটা প্রসেনজিৎ বক্সী, প্রসেনজিৎ বক্সী, আমাদের কাছে সময় একদম নেই। অনেক ধন্যবাদ ট্রু নিউজ বাংলার সাথে কথা বলার জন্য, এবং অসাধারণ লাগে আপনার স্পষ্ট ভাষী কথা শুনতে, তুখর আর্গুমেন্টস আপনার। আবার দেখা হবে আর একদিন অন্য একটা বিষয় নিয়ে। ধন্যবাদ। নেই।